হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো আজকে ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কে বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, সম্পূর্ণ প্রসেসও অলরেডি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছি। তো সেখানে অনেকেরই ল্যান্ড সম্পর্কিত অনেকে আমাকে কোয়ারিজ করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন ল্যান্ডের বিষয়ে, যে বাবার নামে কত পরিমাণ জায়গা থাকতে হবে এবং যদি সম্পত্তি ঠাকুরদার নামে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কি ইডাব্লিউএস পাবেন, অথবা যদি আপনাদের বাস্তু ল্যান্ড নেই বা এগ্রিকালচার ল্যান্ডের উপরে আপনাদের বাস্তু বাড়ি আছে সেক্ষেত্রে আপনারা কি ইডাব্লিউএস পাবেন। এ সংক্রান্ত বিভিন্ন রকম কোয়ারিজ আমাকে অনেকে করেছেন। তো আজকে সমস্ত ইডাব্লিউএস সম্পর্কিত সমস্ত ল্যান্ড সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও আমি হাজির হয়েছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত ল্যান্ডের যাবতীয় কোশ্চেনের আজকে অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা কোশ্চেন এবং তার অ্যান্সার স্টেপ বাই স্টেপ দিয়ে যাব, সাথে থাকবেন। তো চলুন, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো ইডাব্লিউএস সংক্রান্ত আরও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। তো চলুন আপনাদের প্রতিটা কোশ্চেন এবং তার স্টেপ বাই স্টেপ অ্যান্সার ডিটেলস আপনাদের আলোচনা করি। তো এখানে দেখুন প্রথম কোয়ারিজ অথবা প্রথম কোয়েশ্চেন কি বলা আছে, ইফ দি ল্যান্ড প্রপার্টি মোর দ্যান থ্রেশহোল্ড লিমিট ইজ ইন দি নেম অফ প্যারেন্ট অ্যান্ড দেয়ার আর মোর দ্যান ওয়ান চাইল্ড অ্যান্ড দি প্রপার্টি হ্যাজ নট বিন ডিস্ট্রিবিউট, দেন ইন দ্যাট সিচুয়েশন ক্যান ওয়ান অফ দি চিলড্রেন অ্যাপ্লাই ফর ইডাব্লিউএস সার্টিফিকেট। তো এখানে দেখুন বলা আছে মোর দেন থ্রেশহোল্ড লিমিট, অর্থাৎ ইডাব্লিউএস এর ক্ষেত্রে যে থ্রেশহোল্ড লিমিটের কথা বলা আছে ল্যান্ডের ক্ষেত্রে, সেই থ্রেশহোল্ড লিমিটে যদি বা কোনো সন্তানের বাবা মার নামে ওই থ্রেশহোল্ড লিমিটের বেশি ল্যান্ড বা প্রপার্টি থেকে থাকে এবং সেই বাবা মার যদি একাধিক সন্তান থেকে থাকে, তাহলে কি সেই সন্তানরা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন? তো এখানে এটা উত্তর হবে নো, কারণ আবেদন করতে পারবেন না। এখানে থ্রেশহোল্ড লিমিট বলতে বলা আছে দেখুন, ইডাব্লিউএস এর জন্য এগ্রিকালচার ল্যান্ড 5 একরের নিচে হতে হবে এবং রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট হতে হবে, রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার্ড হতে হবে এবং নট মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 200 স্কোয়ার ইয়ার্ড হতে হবে। তো এই থ্রেশহোল্ড লিমিট যদি বেশি থাকে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের বাবা মার নামে যদি এই থ্রেশহোল্ড লিমিট অর্থাৎ এই 5 একর জমির বেশি সম্পত্তি থেকে থাকে এবং সেই ব্যক্তির যদি একাধিক সন্তান থেকে থাকে, তাহলে কি সকলে ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন? এখানে বলে রাখি না, পারবেন না, কারণ ইডাব্লিউএস এর যে 2019-এর যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফ্যামিলি বলা আছে। দেখুন ফ্যামিলির ক্ষেত্রে ক্যান্ডিডেটের বাবা মা এবং স্বামী বা স্ত্রী এছাড়া 18 বছরের নিচে যে সন্তান, সেই সন্তানদেরকে নিয়ে একটা ফ্যামিলি হবে। এই ফ্যামিলির মেম্বারের টোটাল সবার যে সম্পত্তি বা ল্যান্ড, সেই ল্যান্ডটা ক্যালকুলেট করার পর যেটা দাঁড়াবে, সেটা যদি থ্রেশহোল্ড লিমিট ক্রস করে যায় সেক্ষেত্রে তারা ইডাব্লিউএস এর জন্য পাবে না। তাহলে তার বাবা বা মার নামে যদি থ্রেশহোল্ড লিমিটের বেশি ল্যান্ড প্রপার্টি থেকে থাকে এবং তার একাধিক সন্তান হলেও কিন্তু সে ক্যান্ডিডেট কিন্তু ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না, অর্থাৎ তার একাধিক সন্তান হলেও কোনো এক সন্তান ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না, কারণ ওই সন্তানের ফ্যামিলির মধ্যে কিন্তু তার বাবা মা এসে যাচ্ছে। যেহেতু ফ্যামিলির মধ্যে 5 একর ল্যান্ডের নিচে সম্পত্তি থাকতে হবে এগ্রিকালচার ল্যান্ড, তাহলে তার বাবা মার যদি থ্রেশহোল্ড লিমিট হয়ে থাকে, ক্রস হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট কিন্তু ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন না। এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এরপরে সেকেন্ড কোয়েরিজতে আসি বা সেকেন্ড কোয়েশ্চেনে, ইন কেস এগ্রিকালচার ল্যান্ড রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লট অফ প্যারেন্ট ইজ লোকেটেড ইন মোর দ্যান ওয়ান স্টেট ডিস্ট্রিক্ট অর উইদিন
দিস সেম স্টেট ডিস্ট্রিক্ট অল সাচ ল্যান্ড প্রপার্টি উইল বি ক্লাবেড অর নট। তো এখানে বলা আছে দেখুন, একজন ব্যক্তির যদি এগ্রিকালচার ল্যান্ড বা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা রেসিডেন্সিয়াল প্লট একাধিক জেলাতে বা একাধিক স্টেটে বা একাধিক জায়গাতে থেকে থাকে, অর্থাৎ একজন ব্যক্তির জায়গা এক জেলা বা অন্য জেলা একাধিক জেলাতে বা অন্য স্টেটে বা অন্য কোনো জায়গায় থেকে থাকে, সেক্ষেত্রে সেগুলো কি একসাথে যুক্ত করা হবে? এখানে বলে রাখি হ্যাঁ, ইয়েস। অর্থাৎ একজন ব্যক্তির যদি সম্পত্তি বা এগ্রিকালচার ল্যান্ড বা ফ্ল্যাট বা প্লট যদি একাধিক জেলা একাধিক স্টেট বা একাধিক জায়গাতে থেকে থাকে, সেই টোটাল তার প্রপার্টিটা একসাথে যোগ করা হবে। তো এখানে প্যারা 4.2-তে পরিষ্কার বলা আছে, সম্পত্তি যেখানেই থাক ফ্যামিলির মধ্যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে সম্পত্তি যেখানেই থাকবে সেই সমস্ত সম্পত্তি একসাথে যুক্ত করা হবে। অর্থাৎ আপনার যদি একাধিক জায়গাতে সম্পত্তি থেকে থাকে, সেই সম্পত্তিগুলো একসাথে যুক্ত করার পর যদি আপনার এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনার সম্পত্তি থেকে থাকে তাহলে ইডাব্লিউএস পাবেন, এবং আপনার যদি সেটা ক্রস করে যায় অর্থাৎ লিমিট পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল হবেন না। এরপরে দেখুন 3 নম্বর কোয়েশ্চেন আছে, ডাজ দি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লট অ্যাজ ক্লাসিফাইড আন্ডার প্যারা 4.1 ডিপার্টমেন্ট অফিস মেমোরেন্ডাম ডেটেড 31/1/2019 ইনক্লুড বোথ কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রপার্টি। তো এখানে বলে রাখি, আপনাদের আগে বলা ছিল রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা প্রপার্টি, এবং সেটা কমার্শিয়াল বা ফ্ল্যাট বা প্রপার্টিকে রেসিডেন্সিয়াল হিসেবে ধরা হতো না, কিন্তু এই অফিস মেমোরেন্ডামে পরিষ্কার বলা আছে আপনার যদি কমার্শিয়াল ফ্ল্যাট বা প্রপার্টি থেকে থাকে সেটাকে রেসিডেন্সিয়াল হিসেবে আপনার এখানে যুক্ত করা হবে। এরপরে কোশ্চেন 4 অর্থাৎ 4 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা ম্যাক্সিমাম এই কোশ্চেনটা আমার কাছে জানা হয়েছিল। উইল দি প্রপার্টি অফ গ্র্যান্ড প্যারেন্টস নট ডিস্ট্রিবিউটেড অ্যামং দি প্যারেন্টস অফ দি অ্যাপ্লিক্যান্টস বি কাউন্টেড টুয়ার্ডস ক্যালকুলেটিং দি অ্যাসেট হেল্ড বাই দি প্যারেন্ট অ্যাপ্লিক্যান্ট ফর দি পারপাস অফ ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট। তো এখানে বলা আছে দেখুন, যিনি ইডাব্লিউএস এর জন্য আবেদন করবেন এবং তার সমস্ত প্রপার্টি কিন্তু তার ঠাকুরদার নামে আছে, অর্থাৎ তার বাবার বা মায়ের নামে নেই, তার বাবার নামে সমস্ত প্রপার্টি আছে। তো তার ঠাকুরদার সমস্ত প্রপার্টি কিন্তু তার ছেলে মেয়েদের নামে করা নেই বা ছেলে মেয়েদের নামে দেয়নি। সেক্ষেত্রে এই যে ক্যান্ডিডেটটি ইডাব্লিউএস এর জন্য আবেদন করবেন, সেই ইডাব্লিউএস এর সেই যে প্রপার্টি তার ফ্যামিলির মধ্যে ইনক্লুড হবে কি না? তো এখানে এর উত্তর হবে না, যেহেতু কারণ গ্র্যান্ড প্যারেন্ট ইজ নট পার্ট অফ ফ্যামিলি আন্ডার প্যারা 4.3 অর্থাৎ অফিস মেমোরেন্ডাম 31/1/2019 যে অফিস মেমোরেন্ডাম ইডাব্লিউএস এর জন্য বলা আছে তার প্যারা 4.3-তে পরিষ্কার বলা আছে গ্র্যান্ড প্যারেন্ট ফ্যামিলির মধ্যে ইনক্লুড হবে না, অর্থাৎ ঠাকুরদা তার ফ্যামিলির মধ্যে ফ্যামিলি মেম্বার হিসেবে তাকে দেখা হবে না। অর্থাৎ যে ছেলেটি বা যে ক্যান্ডিডেটটি ইডাব্লিউএস এর জন্য আবেদন করবেন তার সমস্ত প্রপার্টি তার বাবা মায়ের বা ভাই বোনেদের নামে নেই, তার সমস্ত প্রপার্টি তার ঠাকুরদার নামে আছে, সেক্ষেত্রে ওই সমস্ত প্রপার্টি কিন্তু তার ওই ক্যান্ডিডেটের ফ্যামিলির মধ্যে যুক্ত করা হবে না। অর্থাৎ যে ক্যান্ডিডেট ইডাব্লিউএস এর জন্য আবেদন করবেন, হয়তো তার বাবার নামে কোনো সম্পত্তি নেই বা সামান্যতম আছে সেটা ইডাব্লিউএস পাওয়ার যোগ্য, কিন্তু তার প্রচুর যে আরও যে এক্সট্রা অতিরিক্ত সম্পত্তি আছে সেটি কিন্তু তার ঠাকুরদার নামে আছে, সেক্ষেত্রে সেই ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। কারণ ঠাকুরদা গ্র্যান্ড প্যারেন্ট পরিষ্কার বলাই আছে অফিস মেমোরেন্ডামে, গ্র্যান্ড প্যারেন্ট ইজ নট এ পার্ট অফ ফ্যামিলি, অর্থাৎ যেই ক্যান্ডিডেটটি ইডাব্লিউএস আবেদন করবেন সেই ক্যান্ডিডেটের ফ্যামিলির মধ্যে গ্র্যান্ড প্যারেন্ট আসছে না, অর্থাৎ ঠাকুরদা তার ফ্যামিলির মধ্যে আসছে না। যে ক্যান্ডিডেট ইডাব্লিউএস আবেদন করবেন তার ফ্যামিলির মধ্যে তার বাবা মা, তার স্বামী বা স্ত্রী এবং তার 18 বছরের নিচে সন্তান বা 18 বছরের নিচে ভাই বোন থেকে থাকলে তারা এই ফ্যামিলির মধ্যে ইনক্লুড হবে, কিন্তু ঠাকুরদা বা গ্র্যান্ড প্যারেন্ট ইনক্লুড হবে না। যেহেতু গ্র্যান্ড প্যারেন্ট এই ফ্যামিলির মধ্যে ইনক্লুড হচ্ছে না, সেই জন্য গ্র্যান্ড প্যারেন্টের নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা তার ইডাব্লিউএস এর ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না। অর্থাৎ তার বাবা মায়ের যেহেতু তার গ্র্যান্ড প্যারেন্টের সম্পত্তি তার বাবাকে লিখে দেয়নি, সেক্ষেত্রে তার বাবার যেটুকু সম্পত্তি আছে সেই সম্পত্তিটাই ক্যালকুলেট করে যদি ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকে সেক্ষেত্রে সেই ইডাব্লিউএস আবেদন করতে পারবেন।
আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এরপরে দেখুন কোশ্চেন 5। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই জিনিসটা আপনারা দেখবেন। এখানে পরিষ্কার বলা আছে যদি কোনো ক্যান্ডিডেট ইডাব্লিউএস এর জন্য আবেদন করেন, তার রেসিডেন্সিয়াল প্লট যদি গ্রামাঞ্চলের ক্ষেত্রে 90 স্কোয়ার ইয়ার্ড থাকে এবং শহর অঞ্চলের ক্ষেত্রে 90 স্কোয়ার ইয়ার্ড থেকে থাকে, সেক্ষেত্রে তাহলে কি সে ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ তার রেসিডেন্সিয়াল প্লট গ্রামেও আছে এবং শহরেও আছে। যেহেতু ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়ার মধ্যে পরিষ্কার বলা আছে রেসিডেন্সিয়াল প্লট মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 100 স্কোয়ার ইয়ার্ড নিচে হতে হবে এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 200 স্কোয়ার ইয়ার্ডের নিচে হতে হবে। যেহেতু দু জায়গাতেই রেসিডেন্সিয়াল প্লট আছে, এই দু জায়গায় রেসিডেন্সিয়াল প্লটটাকে কি যুক্ত করা হবে? তো এখানে এর উত্তর হচ্ছে না, যুক্ত করা হবে না। সেই ক্যান্ডিডেট ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য এলিজিবল হবে, কারণ যেহেতু ক্রাইটেরিয়াতে বলা আছে গ্রামাঞ্চলের ক্ষেত্রে 200 স্কোয়ার ইয়ার্ডের নিচে হলে হবে এবং শহরাঞ্চলের ক্ষেত্রে 100 স্কোয়ার ইয়ার্ডের নিচে হলে ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেবল হবেন। তাহলে যদি সেই ক্যান্ডিডেটের রেসিডেন্সিয়াল প্লট গ্রামাঞ্চলের ক্ষেত্রে 90 স্কোয়ার ইয়ার্ড থেকে থাকে বা শহরাঞ্চলের ক্ষেত্রেও 90 স্কোয়ার ইয়ার্ড থেকে থাকে, সেক্ষেত্রে দুটোকে একসাথে যুক্ত করে 180 হবে না, সেটা 90 করেই ধরা হবে। সেই ক্যান্ডিডেট ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং ইডাব্লিউএস সার্টিফিকেটের যোগ্য। আশা করি এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ গ্রামাঞ্চল বা শহরাঞ্চল দু জায়গাতেই রেসিডেন্সিয়াল প্লট থাকলে সেটাকে আলাদা আলাদাভাবে ধরা হবে, সেটাকে যুক্ত করা হবে না। সেই আলাদা আলাদাভাবে থাকলে সেটা ইডাব্লিউএস এর ক্রাইটেরিয়ার মধ্যে থাকলে সেটা আপনি ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। এরপরে দেখুন কোশ্চেন নাম্বার 6, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে বলা আছে ইফ দি কনস্ট্রাকশন অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লট ইজ অন ব্যারেন ল্যান্ড ডাস দি প্রপার্টি কাম আন্ডার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অর এগ্রিকালচার ল্যান্ড। অর্থাৎ আপনার যদি বসত বাড়িটি কোনো অনুর্বর জমির উপর করা থাকে, সেক্ষেত্রে কি আপনাকে ওই প্রপার্টিটি রেসিডেন্সিয়াল প্লট হিসেবে দেখা হবে না এগ্রিকালচার ল্যান্ড হিসেবে দেখা হবে? এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার বাড়িটি যদি কোনো ব্যারেন ল্যান্ড অথবা অনুর্বর জমির উপর যদি কনস্ট্রাকশন করা থাকে বা তৈরি করা থাকে, সেক্ষেত্রে বিষয়টা এমন নয় যে আপনার প্লটটা কি টাইপের আছে। আপনার বাড়িটি যেটি আছে, যে প্লটে আছে, সেই প্লটটি কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল প্লট হিসেবেই দেখা হবে, সেটি এগ্রিকালচার ল্যান্ড হিসেবে দেখা হবে না। ফ্ল্যাটটি যদি 1000 স্কোয়ার ফিটের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ইডাব্লিউএস এর জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনার যদি রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটি অর্থাৎ আপনার বাড়িটি ব্যারেন ল্যান্ডের উপর থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ওইটি এগ্রিকালচার ল্যান্ড হিসাবে দেখা হবে না। আপনার বাড়িটি দেখা হবে যে 1000 স্কোয়ার ফিটের মধ্যে আছে কিনা। যদি আপনার বাড়িটি 1000 স্কোয়ার ফিটের মধ্যে আছে, তাহলে আপনার ওই জায়গাটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হিসেবেই দেখা হবে। এরপরে দেখুন 7 নম্বর কোশ্চেন আমরা চলে আসি, হোয়াট ডাস রেসিডেন্সিয়াল প্লট মিনস। অর্থাৎ রেসিডেন্সিয়াল যে প্লট, সে রেসিডেন্সিয়াল প্লট বলতে আমরা কি বুঝি সেটা এখানে বলা আছে। তো রেসিডেন্সিয়াল প্লট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাড়ি যে জায়গার উপর বানানো আছে সেই প্লটটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্লট। অর্থাৎ আপনার বাড়িটা যে প্লটের উপর আছে অথবা যে প্লটের উপর আপনার বাড়িটা বানানো হবে, সেটাই হচ্ছে রেসিডেন্সিয়াল প্লট। তো এখানে বলে রাখি, বলা আছে আপনার রেসিডেন্সিয়াল প্লট কিভাবে মেজারমেন্ট করবেন। ধরুন আপনার একটা প্লটের উপর বাড়ি আছে, শুধুমাত্র আপনার বাড়িটা যে অংশটি আছে সেই অংশটাই শুধু রেসিডেন্সিয়াল প্লট নয়, আপনার বাড়ি আছে যে প্লটে সেই প্লটটা টোটালি রেসিডেন্সিয়াল প্লট হিসেবে মেজারমেন্ট করতে হবে। শুধুমাত্র বাড়ির প্লটটা শুধু মেজারমেন্ট করলে হবে না। এরপরে দেখুন 8 নম্বর কোশ্চেনে যাই, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অ্যান্ড রেসিডেন্সিয়াল প্লট। তো এখানে বলা আছে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা রেসিডেন্সিয়াল প্লটের কি পার্থক্য। তো রেসিডেন্সিয়াল প্লট বলতে হচ্ছে আপনার বাড়িটা যে জমির উপর আছে বা যে জমির উপর বাড়িটা তৈরি করা আছে, সেই জমিটাকে বা সেই জায়গাটাকে রেসিডেন্সিয়াল প্লট বলছে। এবং রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হচ্ছে আপনার ওই জায়গার উপর যে বাড়িটা করা আছে সেই বাড়িটাকে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বলছে। অর্থাৎ ওই প্লটের উপর কতগুলো ইউনিট করা আছে সেটাকে আপনাকে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বলা হয়। এরপর দেখুন আছে কোশ্চেন 9, এখানে হচ্ছে ইফ এ পারসন হ্যাজ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট প্লট অন এগ্রিকালচার ল্যান্ড। অর্থাৎ এখানে এটা খুব সুন্দর একটা প্রশ্ন করা আছে। এখানে দেখুন বলা আছে যদি কোনো ব্যক্তির বাড়ি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট বা প্লট আপনার কোনো এগ্রিকালচার ল্যান্ডের উপর করা আছে। ধরুন আপনার বাড়িটা কোনো রেসিডেন্সিয়াল প্লট হিসেবে করা নেই, অর্থাৎ বাস্তু জমি করা নেই, সেটা আপনাকে এগ্রিকালচার ল্যান্ড করা আছে, এগ্রিকালচার ল্যান্ডের উপর আপনার বাড়ি তৈরি করা আছে, সেক্ষেত্রে আপনাকে আপনার ওই জায়গাটা এগ্রিকালচার ল্যান্ড হিসেবে দেখানো হবে না রেসিডেন্সিয়াল প্লট হিসেবে দেখানো হবে।
এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এখানে বলে রাখি, আপনার যে বাড়িটা আছে সেই বাড়িটা এগ্রিকালচার ল্যান্ডের উপরেই আছে, কোনো সমস্যা নেই। টোটালটা আপনার রেসিডেন্সিয়াল প্লট হিসেবে দেখানো যাবে না। আপনার বাড়িটা যে পরিমাণটি আছে এবং এছাড়া গ্রামাঞ্চল পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নিয়ম অনুযায়ী বাড়িতে যে অংশ অবশিষ্ট অংশ ছাড়তে হয় সেই পরিমাণটি শুধুমাত্র আপনাকে রেসিডেন্সিয়াল প্লট হিসেবে দেখাতে হবে। অর্থাৎ আপনার এগ্রিকালচার ল্যান্ডের উপর বাড়ি থাকলেও আপনার বাড়ির যে পরিমাণ সেই পরিমাণটিকে রেসিডেন্সিয়াল প্লট হিসেবে শো করাতে হবে। এছাড়া যে অবশিষ্ট জায়গাটি থাকছে সেটিকে এগ্রিকালচার ল্যান্ড হিসেবে আপনাকে দেখাতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। আপনার কোনো এগ্রিকালচার ল্যান্ড অথবা চাষযোগ্য জমির উপর বাড়ি করা আছে, সেক্ষেত্রে আপনার বাড়িরটি যে পরিমাণটি আছে সেই পরিমাণটি আপনাকে রেসিডেন্সিয়াল প্লট হিসেবে দেখাতে হবে এবং আরও অতিরিক্ত যে অংশটা আছে সেই অংশটাকে আপনাকে এগ্রিকালচার ল্যান্ড হিসেবে দেখাতে হবে। এরপরে দেখুন আছে 10 নম্বর যেটা কোশ্চেন আছে, ইন কেস অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ওয়েদার সুপার এরিয়া। অর্থাৎ আপনার ধরুন রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের ক্ষেত্রে স্টেয়ারকেস, গার্ডেন, রোড, সোসাইটি বা বিভিন্ন রকম যদি থেকে থাকে, তাহলে আপনাকে এখানে পরিষ্কার বলা আছে আপনার যখন রেসিডেন্সিয়াল ফ্ল্যাটটা মেজারমেন্ট করা হবে সেটা কিভাবে মেজারমেন্ট করা হবে। তো এখানে বলা আছে টোটাল বিল্ট আপ এরিয়া অফ দি রেসিডেন্সিয়াল ইউনিট ফ্ল্যাট। অর্থাৎ আপনার রেসিডেন্সিয়াল ফ্ল্যাটের টোটাল এরিয়াটা মেজারমেন্ট করা হবে, সেটা আপনার পিলার বা দেওয়াল সমস্ত টোটাল বিল্ড আপ এরিয়াটা মেজারমেন্ট করা হবে। তারপরে যদি আপনার 1000 স্কোয়ার ফিটের নিচে হয়ে থাকে তাহলে আপনি ইডাব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল হবেন। তো আজকের ভিডিওটি এই কয়েকটি কোশ্চেন বা কোয়ারিজ নিয়ে ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এছাড়াও যদি ইডাব্লিউএস সংক্রান্ত আরও কারো কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে, সেখানে আপনারা জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।